আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে যেসব ঘটনা শেয়ার করি সেগুলি কারো কাছ থেকে শোনাই ঘটনা রাসেল ভাই, কিন্তু কেউ বলে গেছে বা বলে শেয়ার করে ফেলেছে সেগুলো আবার এখানে এসে শেয়ার করার মানুষ আমি না রাসেল ভাই। সরি টু সে, কারণ আমি একটু দেখেছি যে বলছো অনেকে যে আমি নাকি ঘটনা আগের কারো কাছ থেকে শুনি। আপনারা একটু যাচাই করবেন এবং আমি যার ঘটনা বলেছি সাইদুর রহমান সাহেব তাকে নিয়ে আসবো সেখানে। যেহেতু আমি এখানে রেগুলারলি আসতে পারি, আমার সে চান্স আছে, আমি তাকে বলে সে অবশ্যই আসবে। যেহেতু সে গুছিয়ে বলতে পারবে না দেখে আমাকে গুছিয়ে বলতে হয়েছে, হয়তো কোনো সমস্যা নেই এটাই আর কি। তো যার ঘটনা এখন শেয়ার করবো তার নাম হচ্ছে শাহান আহমেদ। তিনি একজন হাফেজ মইনুদ্দিন সাহেব আছেন এখানে, তিনি একজন হাফেজ। তো আমি রাসেল ভাই একটু আমার জাজমেন্টের কথা বলতে চাই যে আমি কিভাবে তার কাছে আসলাম। সে আমাকে ঘটনা শেয়ার করেছিল, তো আমি আসার আগে মানে গতকালকে আমি কালকে তাকে ফোন দিয়েছিলাম যে শাহান ভাই আমি তো আপনার ঘটনা শেয়ার করবো, আপনি আমাকে একটু কোরআনের খেরাত করে শোনান। তো তার তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর। যে আপনি হাফেজ বলছেন, আপনার ঘটনাটা কতটুকু সত্য বা কাউকে শেয়ার করেছেন কিনা আমি জানার পরে রাসেল ভাই এখানে শেয়ার করছি। সে বলেছে যে সে কাউকে বলেনি, আমি ছাড়া তার মা ছাড়া। তো শাহান আহমদ সাহেবের উনি মৌলভীবাজার থেকে আমাকে ঘটনাটি শেয়ার করেছে। বাবা অনেক দূর আসতে পারবেন না, অনেকদিন প্রায় 1-2 মাস আগে আমাকে বলেছেন, আমি সময় করতে পারিনি, এখানে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম না আমার ঘটনাটা শেয়ার করা দরকার। তো ওনার যে ঘটনাটি ঘটে, উনি আরো 10 বছর আগে হাফেজ হন। রাসেল ভাই হাফেজ হবার পরে তিনি 5 বছর বিভিন্ন মসজিদে রিভিশন দিয়ে প্র্যাকটিস করেন, রিভিশন করে প্র্যাকটিস করেন। 5 বছর প্র্যাকটিস করবার পরে তিনি তার এলাকায় আসেন। এলাকায় আসার পর 2 মাসের জন্য এলাকা হতে প্রায় কিছু দূরে আরেকটা চাকরি হয় তার। সেখানেও কিছুদিন চাকরি করার পর তার মন টেকে না, সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে অবস্থানরত অবস্থায় সে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্তে সে তার ঘরের সাথেই অলমোস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ঘরের সাথেই যে মসজিদটা সেখানে গিয়ে দেখে যে আসরের কোনো নামাজের আজান হয়নি। তো সে মনে করে যেহেতু আজান হয় নাই, বাড়ির কাছের মসজিদ, আমি আজান দিয়ে নামাজ পড়ি। সে আজান দেয় মসজিদে, এবং আজান দেওয়ার পরে এলাকার মোটামুটি অনেক মুরব্বীরা মসজিদে আসে তার পেছনে নামাজ পড়বার জন্য। হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল মসজিদে জামাত হোক। তো আলহামদুলিল্লাহ জামাত সে শেষ করে। জামাত শেষ করবার পর এলাকার লোকজন বলে, বাবা তোমার বাবাকে তো আমরা অনেকদিন ধরে চিনি, তোমার বাবা আমাদের খুব কাছের মানুষ, তার ছেলে তুমি হাফেজ হয়েছো, তো আমাদের হক আছে তোমাদের উপর তোমাকে বলা, তুমি এই মসজিদের ইমাম হও। তো এই মসজিদে কিছুদিন আগে ইমাম ছিল, কিন্তু ইমাম যাওয়ার পরে রাসেল ভাই এখানে কেউ নামাজ পড়াতো না, নামাজ হতো না। আমার পাশে আরেকটা বাড়িতেও এখানে মসজিদে সবাই নামাজ। তো মসজিদে ইমাম হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয়, ঠিক আছে এই মসজিদে সে ইমাম হবে। তো ইমাম হওয়ার পরে প্রায় অনেকদিন ভালো অবস্থায় চলছিল। তো মাঝখানে একজন ইমাম রাখা হয়েছিল, কিন্তু সেই ইমামটিও চলে গেছিল। রিজনটা কি রাসেল ভাই সেটা তিনি আমাকে পরিষ্কার করে বলেনি, হয়তো তিনি জানতেন না কেন তিনি চলে গেছেন। তো তার বাড়িতেই সে থাকতো, খেত এবং মসজিদে সে নামাজ পড়াতো। কিন্তু একটু ইজি করার জন্য সে বলতো যে আমি আমার ঘুমের একটু দরকার আছে, প্লাস ফজরের ওয়াক্তে তো প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়। তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চা মক্তবে আসতো, সে পড়াতো আর কি। তো দিনকাল খুব নর্মালি ছিল, খুব জাহামরি নর্মাল কিছু না, সে মানে ফিল করতো সেটাও না। আর উনি হাফেজ মানুষ, তার কোরআন শরীফ তার সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ ভয় ছাড়ার মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেদিনের ঘটনা সেদিন কথা বলছি, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঘুম ভাঙে। তো অবচেতন অবস্থায় চিন্তা করতে থাকে, ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে একটা সালামে। তাকে সালাম দেওয়া হয় যে শাহান সাহেব ওঠেন, আসসালামু আলাইকুম, এরকম সালাম দেওয়া হয়। তো একসাথে অনেকগুলো সালাম আসার পরে সে মনে করে হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ঘুমটা হঠাৎ করে ভাঙে, তো মনে করে ফজরের ওয়াক্ত হয়ে গেছে কিনা। সে দরজা খোলে। তো দরজা খুলে মোটামুটি আলোতে যতটুকু দেখতে পায়, কারণ যে জায়গা প্যাসেজটা ক্রস করে দরজাটা গেটটা খুলে, তো ওইখানে তেমন একটা আলো ছিল না। যতটুকু আলোতে সে দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে মানে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং চেহারাটা পুরো অস্পষ্ট। তার কাছে মনে হতে থাকে যে হয়তো ঘুম থেকে উঠছি সেজন্য হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছি না, প্লাস আলো একটু কম ছিল। তো ওইখানে যে লোকগুলো বারবার ঘরের সামনে দাঁড়িয়েছিল তাকে বলতে থাকে যে শাহান সাহেব আমাদেরকে আপনার পেছনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, আপনি কি মসজিদের গেটটা একটু খুলে দিবেন কিনা, আমার ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ পড়তে। তো সে কোনো কথা চিন্তা না করে ওয়াশরুম থেকে বাথরুম করে উযু করে পাঞ্জাবি পরে গেটের কলাপসিবল খুলতেই তাদের
তারা পেছনে পেছনে আসতে থাকে। তিনি এত কিছু খেয়াল করেনি অন্ধকারে, কিন্তু তাদের গায়ে মানে তাদের ওই এনভায়রনমেন্ট একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ আসতে থাকে যে এত সুন্দর আতরের গন্ধ তিনি আগে কখনো পান নাই। তো এক প্রকার মনের মধ্যে অবচেতন মনে চিন্তা করতে থাকে যে ইস, আমার গায়ে যদি আতরের গন্ধটা থাকতো খুব ভালো লাগতো, মানে গন্ধ তো যাচ্ছেই না। তো পাশ থেকে একটা লোক বলে, না, আপনার গায়ে আতরের গন্ধটা দেওয়া যাবে না, মানে আতর থাকলে আপনার ক্ষতি হবে। তো তার কথা চিন্তা করতে থাকিস। আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি তো বলিও নাই, কিন্তু সেটা কিভাবে বললো, এই কথাটা জাজ করার আগেই সে বললো তো যে আপনাদের গায়ে তো আতরের গন্ধ আছে, আমার গায়ে থাকলে কি সমস্যা। তো এই কথাটা বলার পর তিনি বলে যে আপনি গেট খুলুন। তো গেট খুললো। গেট খোলার পরে মসজিদের ভেতরে সামান্য একটু আলো, ওই যে লাল এবং সবুজ ছোট বাতি যে জ্বালানো থাকে, একটা সবুজ বাতি জ্বলছিল মসজিদের ভেতরে। তো উনি ঢোকার পরেই লোক যারা তার পেছনে পেছনে ঢুকলো তারা বললো যে দয়া করে লাইট জ্বালাবেন, আমার লাইট না জ্বালিয়ে আপনার পেছনে না। তো তিনি চিন্তা করলেন লাইট একবার অন্ধকার হয়ে গেলে সিজদাতে যাওয়ার পরে তো কিছু আলো তো দেখতে হবে না, তো নামাজ নাকি হবে না, তার কথায় ভাষ্য। তো বলেছে যে আমি দেখছি যে সামান্য আলো আছে, তো ইনশাল্লাহ সমস্যা হবে না, নামাজ পড়াতে পারবো। তো তিনি তাহাজ্জুদ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়। কাতারে যে কজন লোক ছিল তা সে দেখছে যে পিছনে 4-5 জন লোক, তাদের পাগড়ি, মাথার উপরে পাগড়ি নাকি গম্বুজ এত বড়, এটা কি মাথার উপরে, চেহারাও পরিষ্কার না, একদম ঝাপসা চেহারা, একদম ঝাপসা চেহারা, পরিষ্কার চেহারাই না। অনেকে বলে যে হাফেজ সাহেব এখানে আছেন, অনেকেই বলে যে খুব কর্কট চেহারা, বিকট দৃষ্টি, কাটা কাটা চেহারা, মুগ্ধ, একদম ঝাপসা চেহারাগুলা। মাথার উপরে কি গম্বুজ নাকি সাদা, এটা কি এত বড় পাগড়ি, তার মাথার মধ্যে কিছু আসছে না। সে বললো যে আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, এবং মনে মনে চিন্তা করলো যেহেতু তাহাজ্জুদের নামাজ কেরাত একটু বড় করে পড়বো, কেরাত একটু বড় করে হবে। তো সে কিরাত পড়া শুরু করলো। একটা পর্যায়ে কিছুক্ষণ পর তার মনে হলো না, হ্যাঁ আমি রুকুতে যাবো। সে রুকুতে যাওয়ার পর হাঁটুতে ধরে যখন নিচে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে তার পাশে যেসব লোক ছিল তাদের কারোরই পা মাটিতে নাই। তো তিনি যখন রুকুতে আছে, সিজদায় যাবে কি, সে চিন্তা করতে থাকলো আমার সাথে কি হচ্ছে। সে জাস্ট দাঁড়ানোর পরে চিন্তা করলো যে এরকম যদি হতো, আমি যদি জানতাম তাদের পা মাটিতে থাকবে না, তাহলে আমি কিরাত করতেই থাকতাম, আমি নন স্টপ কিরাত করতে থাকলাম, আমি যাইতামই না রুকুতে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে যে তার পেছনে 5 জন অনেক মুসল্লি, অনেকেই সাদা কাপড় পরা মসজিদের তার পেছনে দাঁড়িয়ে আছে। সে এতগুলা মানুষের মাঝখান দিয়ে দৌড় দিয়ে, মানে ভেদ করে, বলতে গেলে ভেদ করে আসছে। এই সবাই কি অদৃশ্য নাকি তাদেরকে টাচ করা যায় না, তাদের ডাইমেনশন কি তার কোনো আইডিয়া নেই। সে দৌড়িয়ে এসে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে মসজিদের ভেতর থাকতে রাখতে থাকে তোলপাড়, এত শব্দ, রাসেল ভাই, এত শব্দ মসজিদের ভেতরে। তার চিন্তা হতে থাকে যে মসজিদের ভেতরে কি হচ্ছে। ওখানে তো অনেক কোরআন শরীফ আছে, অনেক ডেলিকেট জিনিসপত্র আছে যেগুলি পায়ে মাটিতে পড়ে গেলেও অনেক সমস্যা, অনেক জিনিসপত্র আছে, কিন্তু এত শব্দ, মসজিদটা মানে ভেঙে চুরমার হয়ে তাদের ঘরের উপরে, মানে তার উপরে পড়বে, এরকম কন্ডিশন। এরকম কন্ডিশনে সে আয়াতুল কুরসি পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করে, সূরা কাহফ পড়ে শরীর বন্ধ করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে তিনি মুখ দিয়ে, মানে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে হালকা আলোতে সে হারিকেন ছিল পাশে, হালকা আলোতে সে দেখতে পায় যে তার রুমে আবার বলে রাখে আছে ভাই, তার রুমে আবার মসজিদের যে লাশের খাটিয়াটা তার রুমেই ছিল, মানে তার রুমেই নর্মালি থাকতো। কিন্তু এতদিন তো কোনো প্রবলেম ছিল না, এতদিনে কোনো প্রবলেম সে ফেস করে নাই। কিন্তু সেদিন এই হাত মুখ থেকে সরানোর পর সে দেখে যে সেই কফিনের সেই লাশের খাটিয়ার উপর একটি ডেড বডি পড়ে আছে। এতক্ষণ ঢোকার সময় কিন্তু তার চোখে পড়ে নাই, কিন্তু সেই হারিকেনের হালকা আলোতে দেখতে পাচ্ছে যে লাশের খাটিয়ার উপরে একটা লাশ পড়ে আছে। এটা দেখা বসে আর কোনো কিছু মনে না লাগে, কিচ্ছু নাই। ঘুম ভাঙে বাচ্চাদের ডাকে। আচ্ছা, বাচ্চাদের ডাকে ঘুম ভাঙে। বাচ্চারা আবার মক্তবের বাচ্চারা অবাক হয়ে আছে যে আমাদের শিক্ষক কোথায় শুয়ে আছে। আসলে তার ঘুম ভাঙে সেই লাশের খাটিয়ার উপরে, খাটিয়ার উপর ঘুম ভাঙে। এবং দেখে যে মক্তবের লোকজন, এবং তার শরীর প্রচন্ড টেম্পারেচার, বলে যে আমার শরীরে এত টেম্পারেচার, এত জ্বর উঠে যায় আমার, আমি মক্তবের ছাত্রদেরকে ছুটি দিয়ে বাসায় চলে আসি। 10 দিন সে জ্বরে ভোগে, টানা 10 দিন। কিন্তু ওই যে 10 দিনটা বাড়িতে চলে যায়, সে যাওয়ার আগে সে মসজিদটা চেক করে গেছিল। ওই যে 5 জন, ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন। বিশেষ করে সজীব,
ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নাই, তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যে ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, প্রায় 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন, তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয়ে গেল বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান, বছরের বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রাসেল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল, কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার রাসেল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন, এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন, টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে দেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ, এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো, ওই গ্রামের যে চৌকিদাররা ছিল, ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। তো ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা ওনার জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যেটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন, কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু তাকে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে, সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন। দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক,
তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি? তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীকে সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে খুব আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নে জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি। এই টাকাটা ওনার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন, ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরেছে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল না, স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন আসছে। ওই ওই মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মতো কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। আমাকে প্রতিদিন একটা স্পেশাল এপিসোড ইনভাইট করেছেন, আর যথেষ্ট এনজয় করেছি। আমি যথেষ্ট মজা করছি সারাক্ষণ যতক্ষণ ছিলাম। আর বিশেষ করে যে আমাদের যে নিচের যে হরর সেগমেন্টটা ছিল সেটা সব থেকে বেশি এনজয় করেছি। আমি ফার্স্টে যখন ভাবছিলাম যে আমি একদমই ভয় পাবো না, কিন্তু শেষ পর্যন্ত আমিও আর কি ভয় পেয়ে গেলাম নিচে যাওয়ার পরে। তো যাই হোক, অনেক মজা করেছি আসলে। আর আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো আমি, যেহেতু লেট হয়ে গেছে অনেক। আর যেটা আমি বলবো যে ইউ হ্যাভ এনাফ টাইম, সমস্যা নেই, আমি
বলছি। আর ফার্স্টে যেটা আপনি ভাইয়া বললেন যে আজকে শোতে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, আমরা যখন কোনো কিছু ভাবি যে আমরা এরকম একটা কিছু দেখবো, তখনই সেটা আমাদের মাইন্ডে একটা জায়গা ক্রিয়েট করে নেয় এবং সেটাই আমরা দেখি। তো এই জিনিসটা আসলে হ্যালোসিনেট করি আমরা, সেম জিনিসটা। আর বাবু ভাই যে ঘটনাটা বললেন যে ওই যে লাইনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু অনেকটা এইরকমই। তো আমি যে ঘটনাটা এখন বলবো সেটা আমাকে একজন মেইল করেছিল কিছুদিন আগে, এবং উনি মূলত আমাকে বিষয়টা নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। যদিও আমি বিষয়গুলোতে অনেক এক্সপার্ট না, তো আমি সেই ক্ষেত্রে তাকে তেমন কোনো সলিউশন দিতে পারিনি। এবং উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে ভূত এফএম যাতে আমি ঘটনাটা শেয়ার করি, এবং ঘটনাটা শেয়ার করার পরে যদি কোনো সলিউশন তাকে দেওয়া যায় বা কোনো হেল্প করা যায় সেক্ষেত্রে। তো যাই হোক, আমি ঘটনাটা শেয়ার করি। ঘটনা হচ্ছে এইরকম, ওর নাম হচ্ছে অনিক, আমাকে যে ঘটনাটা শেয়ার করে। আর ওদের বাসা হচ্ছে আমাদের ঢাকার যে ক্যান্টনমেন্ট এলাকায় একটা জায়গায় ওর বাসা। এবং ওরা ফার্স্ট প্রায় 6 মাস আগে নতুন একটা ফ্ল্যাট কিনে সেখানে, এবং ফ্ল্যাট কেনার পরে তারা ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবং ওর জবের পারপাসে ওকে যেটা হতো যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম টাইম থাকতে হতো। তো যখন তারা ফ্ল্যাটটাকে নতুন এস্টাবলিশ করে সেখানে উঠে সবাই, তো তখন যেটা হয় যে প্রায় প্রথম কয়েক মাস সে সেখানে থাকেনি, ঢাকার বাইরে ছিল। কিন্তু যখন সেখানে উঠে, ঠিক সেই ওঠার 3 দিনের মাথায় ওর যে রুমটা ছিল সেটা ছিল 8th ফ্লোরে, আমাদের ফ্ল্যাটটা ছিল 8th ফ্লোরে, মানে 9 তলায়। তো সেই 9 তলাটাই ছিল লাস্ট ফ্লোর এবং পড়েছিল ছাদ। এবং ওর যে রুমটার পাশে যে ব্যালকনি, এবং সেই ব্যালকনির বাইরে একটা গ্রিলের মতো একটা দেয়া আছে। গ্রিলটার বাইরে নতুন কনস্ট্রাকশন বিল্ডিং। তো সেই জায়গাটাতে একটা লোক, একটা রং মিস্ত্রি কাজ করতে যেয়ে সেখান থেকে ডাইরেক্ট নিচে পড়ে যায় এবং সাথে সাথে সে মারা যায়। এবং এই ঘটনাটা যখন ঘটে, তো সেদিন সে বাসায় ছিল না, বাট যখন সে বাসায় আসে তখন এই ঘটনাটা সে শুনতে পায়। এবং সে আমাকে বলে যে ভাই, আমি এই ঘটনাটা শোনার পর থেকে আমার মনের ভিতরে খুব কষ্ট কাজ করতে থাকে, এবং আমি ওই লোকটাকে না দেখলেও আমার কাছে বারবার মনে হতে থাকে যে ওই লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। এরকম সে হ্যালোসিনেট করতে থাকে এবং সে খুব দুঃখ পায় আসলে ঘটনাটা ঘটার পরে, কেননা সে যখনই ব্যালকনিতে যায় তখনই তার এই ঘটনাটার কথা বারবার মনে পড়ে। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং সবকিছু নর্মালি ছিল। তো হঠাৎ করে এক রাতে যেটা হয় যে গভীর রাত্রের দিকে, অনেকটা ফজরের ঠিক 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম একটা আগে, এরকম একটা সময়ে তার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সে যেটা করে যে পানি খাওয়ার জন্য সে তার বেড থেকে উঠে আরেকটু মানে যেখানে ডাইনিং রুম সেখানে যাবে। তো তখনই সে যেটা দেখে যে তার বিছানার পাশে যে ফ্লোরটা যেখানে সে দাঁড়াবে, সেখানে ঠিক মাঝখানে একটা সার্কেল টাইপের কোন একটা লাইট সেখানে ক্রিয়েট হয়ে আছে। কিন্তু ফার্স্ট যখন সে এটা দেখে, সে ভাবে যে হয়তো বা বাইরে জানালা থেকে কোনো কিছু লাইট আসছে, অথবা এরকম হয়তোবা চাঁদের আলো পড়তেছে, এরকম কিছু একটা। কিন্তু যখন সে ভালো মতো সেই লাইটের সোর্সটাকে খোঁজার চেষ্টা করলো, সে দেখলো যে না, এটা আসলে বাইরে থেকে আসছে না, এটার সোর্সটা ক্রিয়েট হয়েছে বাসার ভিতরের কোন একটা জায়গা থেকে। সে খুব ভালো মতো দেখার চেষ্টা করলো যে এটা আসলে কোত্থেকে ক্রিয়েট হয়েছে। সে আমাকে যেটা বলে যে লাইটের এরকম একটা আকৃতি ছিল যে অনেক সময় আমরা যখন টর্চ লাইট জ্বালাই, টর্চ লাইটের আলোটা যখন কোথাও মানে পড়ে, তখন সেটা কিন্তু একটা সার্কেল আকার ধারণ করে। রাইট, হ্যাঁ, ঠিক সেই রকম একদম তার ফ্লোরের মাঝখানে অনেক তীব্র আলো সম্পূর্ণ একটা লাইট মানে দেখা যাচ্ছে, কিন্তু সেটার সোর্স কোথায় সেটা সে খুঁজে পাচ্ছে না। ওকে, এক সময় তার মনে হচ্ছিল যে তার ফ্যানটা যে বরাবর ঠিক উপর থেকেই মনে হয় সেটা নিচে পড়তেছে লাইটটা। কিন্তু যখন সে ভালো মতো দেখলো যে না, এরকম কোনো কিছুই আসলে তার মনে নেই যেখান থেকে এরকম লাইটটা ক্রিয়েট হবে, তো সে বেশ ভয় পেল এবং সে কোনো সলিউশন না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। তো এভাবে রাতটা আসলে শেষ হয়ে গেল, কিন্তু রাত শেষ হওয়ার সাথে সাথে সলিউশন তো হলো না। এরপরে যেটা হলো, বেশ কিছুদিন পর আবারও তার একইভাবে এভাবে রাতে ঘুম ভেঙে গেল এবং সে একইভাবে সেই লাইটটাকে বেশ কয়েক রাত দেখতে পেল। এবং একটা সময় সে বেশ ভয় পেতে থাকলো এবং সে যখনই তার রাত্রে ঘুম ভাঙতো তখনই সে
মানে ভয়ে আসলে কোথাও মানে তাকানোর চেষ্টাও করতো না, যে আচ্ছা। দেখলেই হয়তো বা সে ভয় পাবে। এভাবে করে আরো বেশ কিছুদিন কেটে গেল। এই সমস্যাগুলো আসলে তার নিজের মধ্যেই সে রেখে দিল, কারোর সাথে সে শেয়ার করতো না। সে মনে করতো যে হয়তোবা আমি হয়তোবা ভুল দেখি বা হ্যালোসিনেট করি, এরকম কিছু একটা। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এরকমই একটা রাতে তার ঘুম আবার ভেঙে গেল, এবং সে এই ঘটনাটার কথা প্রায় ভুলে গেছে, এরকম বললেই হয় যে হঠাৎ করে ভুলে গেছে। তো এরকম রাত্রে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, এবং সেই রাত্রে আমি বলবো যে কিছুদিন আগে যে আমাদের এখানে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হলো, সেই সময়টাতেই নাকি ঘটনাটা ঘটেছে। আচ্ছা। তো সে আমাকে যেটা বলে যে ভাই আমি এরকম সেই প্রচুর বৃষ্টি পড়তেছে এরকম একটা রাতে, মানে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, এবং সেই রাতে আমি ফ্যান অফ ছিল আমার, কেননা উপরে হাই ক্লাসটা একটু খোলা রাখা ছিল, সেখান থেকে প্রচুর বাতাস ঘরে প্রবেশ করতেছিল, সেই জন্য সে ফ্যান অফ করে রেখেছিল। এবং প্রচন্ড একটা সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন রাত্রে। সে বলে যে আমি ঘুম থেকে মানে ঘুমটা ভাঙার সাথে সাথে উঠে আমি টয়লেটে যাওয়ার জন্য যখনই মানে বিছানা থেকে নামতে যাব, তখনই আমার চোখ পড়লো আমার জানালার ঠিক মানে বিছানার বরাবর যে জানালাটা ঠিক সেটার পাশে, এবং এই জানালাটার যে মানে যে জায়গাটাতে রয়েছে এবং সেটার পাশে যে ব্যালকনিটা, এইখানটা দিয়ে কিন্তু ভাইয়া মানে লোকটা যে মারা গিয়েছিল রক মিস্ত্রিটা কাজ করতে যে, ঠিক এই জায়গাটাতেই কিন্তু। তো সে এই জিনিসগুলোর কথা তার তখন মনে নেই আসলে, সে জাস্ট তার মানে কাজ করার জন্য সে বিছানা থেকে উঠবে, ঠিক এমন একটা সময় তার চোখে পড়লো যে তার জানালার পাশে যে পর্দাগুলা তো বাতাসে উঠতেছে, এবং ঠিক তার পিছনে যে ব্যালকনিটার দিকে মনে হচ্ছে কিছু একটা সে দেখতে পেল। এবং সে আমাকে বললো যে সে যেটা দেখলো সেটা হচ্ছে এইরকম যে কোন একটা মানুষকে যদি ঠিক উপর থেকে মানে বেঁধে ঝুলিয়ে রাখা হয়, এবং তার মাথাটা যদি নিচের দিকে থাকে এবং তার হাত দুটো যদি নিচের দিকে ঝুলে থাকে, একটা মৃত মানুষকে যদি উপর থেকে ঝুলিয়ে রাখা হয় এবং সেটা যদি ঠিক বারান্দার ঠিক মাঝামাঝি অবস্থায় থাকে, এবং সেটা যদি রুম থেকে দেখা যায় যেরকম একটা ছায়ামূর্তির মতো দেখা যাবে, ঠিক সেরকম একটা প্রতিমূর্তি সে দেখতে পেল। এবং সেটা দেখার সাথে সাথে নিজেই বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে না আমি এরকম কিছু একটা দেখিনি, কিন্তু যতই সেই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলো, সে দেখলো যে না, বারবার চোখটা ওখানে চলে আসছে এবং ওখানে একটা ছায়ামূর্তি বাতাসে মনে হচ্ছে দোল খাচ্ছে, এরকম একটা কিছু। তো এই জিনিসটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গেল, এবং সে রাত্রে সেখানে অনেক জোরে একটা চিৎকার করে সে সেখানে সেন্সলেস হয়ে যায়, এবং পরে তার বাবা মা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। সকালে মানে সকালের পরে তাকে যে সে সেন্সলেস, পরে তাকে চিকিৎসা করা হয়, এবং তার কাছে যখন এই কথা মানে জিজ্ঞেস করা হয় যে তোমার সাথে আসলে কি হয়েছিল, সে তার বাবা মার সাথে এই ঘটনাটা শেয়ার করে, এবং তার বাবা মা বলে যে তোমার এরকম তো কিছু আসলে হবার কথা না। তারপরেও তারা ঘটনাটা বিশ্বাস করে, এবং তাকে যেটা বাবা মা যেটা বলে যে তুমি আরো কিছুদিন দেখো, এরকম কিছু আরো যদি নেক্সট দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নিব, হুজুরকে ডাকবো বা হুজুরের সাথে কথাবার্তা বলবো। তো সে যেটা করলো যে ঠিক আরো বেশ কিছুদিন ওয়েট করলো, এবং সে বলল যে ভাই আমি এই মাঝখানে যে কয়েকটা দিন ছিলাম আমার বাসায়, মানে জব করে যখন রাত্রে বাসায় ফিরতাম তখনই একটা ভয় কাজ করতো যে আমি রুমের ভিতরে যতক্ষণ একা থাকবো কিছু না কিছু একটা দেখে ফেলবো, এরকম মনে হয়। সে আমাকে বললো যে আমি হঠাৎ করে যখন রাত্রে আমার ঘুম ভেঙে যায় মাঝে মাঝে, আমি দেখি যে আমার বিছানার ঠিক বরাবর যে সাইডে যে দেয়ালটা, ওখানে আমি অনেক মানুষের মানে মনে হয় যে অনেকগুলো মানুষ একসাথে মানে দেয়ালে মানুষের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এরকম যে অনেক ছায়া দেখা যায়, এরকম অনেক কিছু দেখি। এবং এই জিনিসগুলো দেখার পরে আমি প্রচুর ভয় পেয়ে যাই, এবং ইভেন ফজরের নামাজের সময় বলে যে আমি ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে যাবো, অজু করতে যাবো, তখন আমার অনেক ভয় লাগে যে আমি কোনো একটা কিছু দেখে ফেলবো। আর এই জিনিসগুলো ঠিক ফজরের ঘন্টাখানিক আগে তাকে নাকি অনেক ডিস্টার্ব করতো, মানে তার রুমে এসে এরকম এই ছায়ামূর্তিগুলো দেখা যেত, এবং সে ভয়ে এমন একটা সময় আসে যে সে তার যে জানালাটা সেটাকে একদম সম্পূর্ণ বন্ধ করে দেয়, এবং সেটার বাইরে মানে অনেকগুলো কাপড় দিয়ে সেটাকে এমন ভাবে বন্ধ করে দেয় যাতে বাইরের আলো বাতাস সেখানে ঢুকতে না পারে, মানে পর্দা দিয়ে এমন ভাবে আটকায় দেয় যাতে বাইরের কোনো কিছু সে দেখতে না পারে। সে আস্তে আস্তে এভাবে করতে করতে একটা সময় সাইকোলজিক্যালি অনেক উইক হয়ে যাচ্ছে বর্তমানে। সে আমাকে বলে যে এই জিনিসগুলোকে আসলে তার নিজেরই কোনো একটা প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, নাকি সে আসলে এই জিনিসগুলো তাকে ডিস্টার্ব করছে। এবং সে আমাকে আরেকটা কথা বলে যে মাঝে মাঝে সে যখন ছাদে যায় তখন তার কাছে বারবার মনে হয় কোন একটা
শক্তি, কোন একটা এনার্জি তাকে ওই যে ব্যালকনিটা ওই জায়গাটাতে আকর্ষণ করে, এবং যেখানে লোকটা মারা গিয়েছিল ওর থেকে পড়ে ওই জায়গাটাতে তাকে বারবার নিয়ে যেয়ে মনে হয় যে মানে সে বলে যে আমি নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, আমার মনে হয় যে আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ে যাই, এরকম সে ফিল করে। সে এরপর থেকে তার বাবা মা তাকে যেটা করে যে তার সাথে সবসময় যখন সে রাত্রে বাসায় ফিরে ঘুমায়, তার ছোট ভাই তার সাথে ঘুমায়। এবং রাসেল ভাই সে আমাকে জাস্ট এই কোশ্চেনটা করেছে যে এটা আসলে তার কি ধরনের প্রবলেম এবং এটার সলিউশনটা কি হবে। যদিও আমি বলেছি যে এরকম কিছু আমরা তো সলিউশন দেই না, আমাদের কাছে এরকম সলিউশন নেই। আমি বললাম যে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে, তারা বললো যেটা যে তার হয়তো মানসিক কোনো প্রবলেম হয়ে গেছে। কিন্তু সে আমাকে একদম এনশিওর করে বলে যে ভাই আমার বাসায় যদি আপনিও রাত্রে থাকেন যে এরকম ছায়ামূর্তি করে আমি আপনাকে দেখাইতে পারবো, এরকম আমি এনশিওর করতে, সে আমাকে এনশিওর করে। আমি তখন ওনাকে বলি যে আমি কোন এক রাত্রে যদি সময় পাই অবশ্যই তার সাথে যে দেখে আসবো, দেখে এসে মানে ভূতে ফিল্মে যথেষ্ট লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল ভাই আমার কথা। অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন, আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাই অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় 2011 থেকে 2017, অনেকদিন। তো আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সব সময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, রাসেল ভাই আজকে যে ঘটনা শেয়ার করবো সবার জন্য, আসলে রাসেল ভাই সবার জন্যই তো ঘটনা নিয়ে আসি। তার এই দলিল লেখার অভ্যাসটা অনেক আগের থেকে, অভ্যাসটা মানে কি চাকরি করেন, পেশাটা অনেকদিন আগের থেকে। যে ওনার বাবা ছিলেন, উনিও দলিল লেখতেন টাইপরাইটার দিয়ে, উনিও একই কাজ করেন আর কি। তো আজ থেকে প্রায় অনেকদিন আগের কথা, ওনার কথা মতে যে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না আসলে আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনাও ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটা দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো। কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে আছে যে 10 খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটা ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে তাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। এটা হচ্ছে আসল কথা, দোকানটা বন্ধ করতে চাচ্ছিল। কেন বন্ধ করতে চাচ্ছিল না, এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা করছে। রাত 9টা বেজে গেছে, নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে গেছে। রাত 11টা 1982 অনেক। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন, হঠাৎ করে দুজন লোক তার কাছে আসে। কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই তিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে, এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই মধ্যে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন। উনি এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না,
উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি উনি ওনার শরীর নাড়াতে পারছিল না, মোস্ট ইম্পর্টেন্ট কথা শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত আপনি শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান আসলে টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া তার শরীরের পিঠের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো বডি, হাতের কোনো মানে অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টই নাড়াতে পারছিল না। রাদার দেন সেন্সই কাজ করছিল। ইভেন যে সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই, সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল, স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা, তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তো একটা সময় সে চিন্তা করে থাকে, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা তো অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই। ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছেন না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা, আপনি মাঝে মাঝে ভাঙা রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, আমি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো, দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা, বলছেও না যে কোথায়, বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা, একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে, এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায়, কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বুঝে যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা, তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে গেল। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করে যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি। আচ্ছা, আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে, মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন। কোমরে হাত দিয়ে হাঁটুর মানে কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে একটু উঠে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা, মনের বিষয়, লাশ এত নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, লাশ এত নরম কেন? কবরের ভিতরে ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ। তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে, আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে, আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমার ঘুমই এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল,
তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল। বলছিলাম তার ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। লোকগুলা আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি দেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসেই ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা করতে, ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল। এবং এই কবরটা কতদিনের পুরনো? সে তো 5-6 দিন আগে। 5-6 দিন আগে রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল। ছেলেটা ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে, বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা, তখন সে বলে আমি মানিকগঞ্জে ছিলাম। কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা, তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা রাসেল ভাই, এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন ওঠে তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল। আচ্ছা, একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে ওই লোকটার হাত ধরে যে ওঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, উনি জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো আসলে 5-6 দিন আগের খবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই ওই খবরটা দেওয়া হয় রাসেল ভাই। প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মাস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর রাসেল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে যায়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করত, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 4টা আঙ্গুল। তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙুলগুলো, কাঁচা আঙুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং। কেমন বিজয়ের একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁচা আঙুল ছিল, কেটে কাটা আঙুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং আপনার শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপর মাটি পড়ে আছে, ওপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আমরা খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো। আসলে আমি চিন্তা করে জেসনের কাহিনী। জেসন তখন যখন কাহিনীটা আমাকে শেয়ার করে, তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্টেট থেকে। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি আর কি। সো জেসনরা যখন টিনেজ ছিল, when they were like 15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল, তখনকার কাহিনী। ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড হয়, ইভেন আমি যখন ছিলাম তখন সব জায়গাতে এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসূল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি, আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। ওখানে কিন্তু কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে,
এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতো আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি যে পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। জেসনের কথা বলি, ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথায় এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো যেখানে রাত কাটাতে যায় ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন আস্তাবল ছিল এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে পুড়ে যায় আর কি। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। আচ্ছা। তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁচে যায় এবং সেও সে আগুনে পুড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে মানে এটা গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে এবং তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে হতো অনেকের সামনে। আচ্ছা। তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। তো ওরা ওখানে যায় যে হ্যালোউইনের রাত্রে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপ্যাসিং ছিল, ওয়ার্নিং ছিল যে নো ট্রেসপ্যাসিং, বাট ওখানে যেটা হয় আমরাও এটা করেছি যে নো ট্রেসপ্যাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা সময়, তো ওরাও ঢুকে যায় আর কি। তো হ্যালোউইনের রাত্রে মানুষ বাধারও কম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা করি, লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশেও চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ, বিকজ এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপ অন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন। সো ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট টু ইউ। আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়। এই জন্য আউইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আউইজি বোর্ড নিয়ে ওখানে বসে রাসেল ভাই মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন হারভেস্ট টাইমই হয়। তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে। সেই বার্ন যে ছিল মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রুইন টাইপের একটা জায়গাতে পরিণত, কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। ওরা 3 জন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠটার দিয়ে, মানে বেশ করার জন্য। এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায়, মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল শুরু করে, প্রণ করা শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকে যে পড়ে গিয়েছে। ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। তো অনেকক্ষণ হয়, কোন রকমের রেসপন্স নাই, কিছু আসে না। ওরা বলে যে ম্যান দিস ইজ ক্র্যাপ, কিছুই হচ্ছে না, এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে, নিঃশ্বাস ছাড়ে, মানে এই ধরনের একটা শব্দ পায়। তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর ঘর শব্দ আসছে ঘোড়ার মতো।
আচ্ছা। এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশেও কোনো বার্ন নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবকে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স, বোঝা যাচ্ছে ছায়াতে, ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে এবং আশ্চর্যের ব্যাপার ঘোড়াটার চোখ চলছে। আচ্ছা। এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল। এবং সেখান থেকে কিছুক্ষণ পরই একটা মানুষের খুব পেঁচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যে খুব কষ্টের গলায় ডাকতে থাকে মানে সে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, এখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহস ছিল না, তারা পড়িমড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে যতক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দকে, অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দতে পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং। ওকে, অবভিয়াসলি। আর এটার পিছনে আমার পয়েন্টটা যেটা ছিল রাসেল ভাই, যে এই যে পারফরমেন্স, আমি ওইজি বোর্ড নিয়ে একটা মানুষকে সাবধান করলাম যে এটা হচ্ছে বেসিক্যালি মানুষ কিন্তু অনেকেই করে আউট অফ কিউরিয়াসিটি এন্ড স্টাফ লাইক দ্যাট। আমার মনে হয় এটা ঠিক করা ঠিক না, আমি সবসময় নিষেধ করি। আউট অফ কিউরিয়াসিটি। এখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি, যেহেতু ওইজা বোর্ডের কথা আপনি বললেনই, সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্টও দেখছি, অনেকে মনে করছেন যে ফ্রাইডে দ্য 13 যেটা, এই ফ্রাইডে দ্য 13তে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা বলছি না, আমরা কিন্তু উল্টোটা বলছি। আমরা বলছি যে বাংলাদেশের চাইতে কুসংস্কার মানে বাইরের দেশগুলোতে কম না, বরং এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি। বাংলাদেশে আমরা এরকম কোনো ব্যাপার নিয়ে আমরা লাফালাফি করি না, বা ফ্রাইডে 13 নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথাই নাই, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম মনে করে, সেটা আমরা আপনাদের বললাম। বাংলাদেশে কেউ এরকম মনে করেন বা আমরা কেউ মনে করেন এরকম কিন্তু বলিনি। জিনিসটা অনেকে পাবেন না, অনেকে আবার ভুল বুঝছেন, এই জন্য আমি বললাম আর কি, যে অনেকে মনে করছেন যেটা আমরা মনে করি না, এটা আমরা মনে করি না। বাংলাদেশে এই ধরনের কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালি সমাজে কুসংস্কারের মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম, আমার কাছে তাই মনে হয়, অনেক কম। এই যে মানে এবং অনেকেই যে সমস্ত বলছেন যে সমস্ত তথ্য, যে তথ্যগুলো এখানে দেয়া হয়েছে, সেই তথ্যগুলো ওনারা বিশ্বাস করেন। এটা সত্য না ভুল, না মিথ্যা না ভুল, এটা আমি আপনি বলতে পারি, বাট ওনারা এটা বিশ্বাস করেন। খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ, এবং কত মানুষ সেটা মানে কোনো কারণ ছাড়াই বিশ্বাস করছেন, সেটাই আমাদের খুব অবাক করে যে কেন এরকম একটা ভয় অ্যাকচুয়ালি ছোট কাল থেকে ঢুকিয়ে দেওয়া ওদের মধ্যে। এটা আসলে কালচারের একটা পার্ট, আমার মনে হয় কালচারের একটা পার্ট। যেমন আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, যেমন রাতের বেলা দোকানে যে চুন কিনতে চাইলে আপনাকে চুন দেবে না, সুই দেবে না, কালো সুতা দেবে না, এগুলো কিন্তু দেবে না আপনাকে। এবং আপনারা সব মানে এই যে ক্লিপটা আমরা প্লে করলাম, সেই ক্লিপে ঠিক আপনারা ফ্লিপ সাইড অর্থাৎ উল্টোটাও দেখেছেন, যে উল্টো যে সমস্ত বিশ্বাসগুলো আছে সেগুলোও দেখেছেন। বরং অনেক জায়গায় দেখা গেছে যে এই দিনে অ্যাক্সিডেন্ট কম হয়, বাসায় আগুন লাগা কম হয়, কারণ মানুষজন মানে অশুভ মনে করে, অথচ অশুভ ব্যাপারগুলোই ঘটেই না, এরকম ব্যাপারই বেশি হয়, তারপরে মানুষ বিশ্বাস করে। এবং যারা কুসংস্কারাচ্ছন্ন মানুষ বা যারা কুসংস্কার বিশ্বাস করেন, তাদের কোনোভাবে থামানো সম্ভব না, অবশ্যই সেটাই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ওয়েজা বোর্ডের আসলে এটা আমার মনে হয় যে উচিত না। অবশ্যই ম্যাজিক একটা ব্যাপার বলে, ম্যাজিকে একটা জিনিস নিয়ে আসাটা যতটা সহজ, সেই জিনিসটাকে আবার ফেরত পাঠানো বা ফিরিয়ে নিয়ে আসাটা খুব কঠিন। জি রাসেল ভাই, আসলে আসসালামু আলাইকুম লিসনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি, লাস্ট ফ্রাইডেতে আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 ডেজ ধরে আমার মুখ দিয়ে ভয়েস বের হচ্ছে না, বলতে পারি। তো আমার মনে হচ্ছে আপনি আস্তে আস্তে বলি, আমার মনে হয় চান্সটা দিলে আমার একটু সুবিধা হয়। লো ভয়েসে বললেই হয়ে যাবে। জি, হয়তো শোনা যাচ্ছে, আমি পুরোপুরি শোনা যাচ্ছে, আরো আস্তে বললে হয়ে যাবে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে, তখন আমাকে দেখে তার একটা ঘটনা, এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না, তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়।
তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভিতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 হয়। তো 2002 তে তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল। বাবু ভাইয়ের জায়গা। তো এক্স্যাক্টলি ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন, আর ওনার বাবা মা পেছনে ছিল। তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনি থাকতেন বাবা মা নিয়ে। তো আপনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারেন নাই। ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা এসে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায়, আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায় ডক্টর বলেছে যে 8 থেকে 12 মাস, মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল, ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, পরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা, তো হসপিটালের ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়ে রাখতে হতো। আচ্ছা, মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থা দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন, সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করেন। এবং যেই আসে রাসেল ভাই ফেল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফেল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। এরকম করে লাস্ট 5 মাস, 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়। এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলেন নাই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না, ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এইখানে হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি এই হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক, ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাঁটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা, এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো, মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা, তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল। তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং
আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতের কি একটা স্পর্শ আমার হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1-2 বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1 বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেটে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি হাত, ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায়, রাত এরকম যখন গভীর হয় তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরেই কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে, আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছেন, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আমার, আপনি কেউ খাটে আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করব বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবারই এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নেই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা, তিনি চোখের পানি, সে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা, ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর, 4 থেকে 5 দিন পর, 2003 এর দিকে, শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বলল যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভিতরে। তো রাত 10টা-11টা, আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু, মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেননি। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তারপর ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো, তখন এই ঘুম ভাঙতোই মাথার হাত বুলানোর কারণে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন, হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতেই দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা
এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে এক ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না, আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম, এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, তা হচ্ছে যে তুমি ভালো থেকো। শুধু একটা ওয়ার্ড শুনে তার কাছ থেকে ওইখান থেকে আসে, আর কোনো শব্দ, কোনো সারা শব্দ পাইনি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, তুই আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে আসো, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে, বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে। তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশেই চলে যা, আমি দিয়ে আসবো। আচ্ছা, তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে, সেখানে তাদের বাড়ি আছে, সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসেল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, রাসেল আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে, তো 2012-এ সে ব্যাক করে ইউএসএ তে। এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল। হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিয়েছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে, একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলেই আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছুটাতে খুব কষ্ট হয়েছে। তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী। আচ্ছা, আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট, এবং আমি ডেন্টাল সার্জন দেখেই তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই। It was a special show. thanks for being here. I mean, we love you. Okay, I love you guys too. ওকে, সো আমরা আপনার ঘটনা শুনি। ওকে রাসেল ভাই, স্টোরিটা হচ্ছে লাইনা নামের একজন, সে জর্জিয়া থাকে, সে আমেরিকান। আমি তাকে বলেছি যে আমি তার কাহিনী বলবো এই সময়টাতে স্পেশালি। সো ক্যান আই সে সামথিং টু হার ইফ শি ইজ লিসনিং? Yes, definitely. Okay, Laina, if you are listening, right now I'm going to share your story. Especially, of course, it's in my language. You wouldn't understand, but just know that share your story. Alina, happy spooky Halloween, and I hope you are listening and hope you are enjoying, and thank you very much for being with us. Okay. Well, Russell ভাই, স্টোরিটা হচ্ছে লাইনা তখন হাই স্কুলে পড়ে আর কি, হাই স্কুলের স্টুডেন্ট, এখন সে ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে। আচ্ছা, সো ওই রকম একটা সময় একটা বিকেলে ও ওর ফ্রেন্ডের সাথে নদীর পাড়ে যায়, অ্যান্ড দে ইউজ টু গো ফিশিং, মাছ ধরতো আর কি, ফিশিং পোল দিয়ে। আচ্ছা, তো ও আর ওর ফ্রেন্ড দুজনে মাছ ধরছিল। তো মাছ ধরতে ধরতে একটা সময় ও একাই রয়ে গেল আর কি। ওর ফ্রেন্ড একটা মাছ ধরেছে, ধরে সে মাছটা উঠিয়ে নিয়ে গেছে, আর ও একা বড়শি ফেলে বসেছিল, অ্যান্ড লাইক বসে আছে, সে গান শুনছে হেডফোনে। সো এমন সময় তার বড়শিতে মানে নাড়া লাগে যে বড় কোনো মাছ আছে, এবং সে সে অ্যামেচার ছিল মাছ ধরার ব্যাপারে। স্টিল শি ট্রাইড লট, সে অনেক চেষ্টা করছিল মাছটাকে ওঠানোর। সে বন্ধুর নাম ধরে চিৎকার করে। সো ফ্রেন্ডটা একটু দূরে ছিল বলে আসে না। এক সময় যেটা হয়, ফিশিং পোল টান দিতে দিতে তার এত জোরে টান দেয় যে ইটস লাইক ফিশিং পোল কিন্তু ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, কিন্তু সেই ফ্লেক্সিবল জিনিসটাও ঠিক এমন ভাবে টান দেয় যে লাইক তার হাত থেকে ছিটকে নিয়ে চলে গেল পানির নিচে। সো জিনিসটা খুব বড়।
এবং নেওয়ার পর তার হাতটা বেশ ছড়ে যায় আর কি। And সে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে, যে এরকম এত শক্তিশালী, এত জোরে নিয়ে গেছে জিনিসটা। এবং ঠিক এই সময় আপনার ওই পানির নিচ থেকে সে বেশ বড় কতগুলা বাবল দেখতে পায় উঠে আসে, মানে লাইক বিগ বাবল, হ্যাঁ, মানে বড় পানির কিছু বুদবুদ যেটা। হ্যাঁ, বড় বুদবুদ উঠে লাইক 2-3 ফিট দূরে। তো সে একটু ভয় পায় যে এটা কি কোনো এলিগেটর বা সামথিং কিনা। তো সে একটু সরে আসে সামনের থেকে। তো সরে আসার পরে দেখে যে মানে ও মানে কিছুক্ষণ ওখানে একটু ওয়ারিড থাকে এবং একটু বন্ধুর কাছে হেঁটে যায়, বলে যে এরকম হয়েছে। তো বন্ধু বলে যে হতে পারে কোনো বড় ট্রাউট বা কোনো মাছ হয়তো তোমার এটা ধরেছিল, এবং এই কারণেই হয়তো জিনিসটা এইভাবে ছড়ে গেছে হাত থেকে। তো যাক, কাহিনীটা এইভাবে মানে ওখানে ওই জিনিসটা ওখানে শেষ হয়ে যায়। এরপরে 3 থেকে 4 দিন পরে একদিন ওর বাসায় ওর ফ্যামিলির যারা ছিল সবাই মেম্বার বাসার বাইরে যায়। ইটস লাইক মানে একটা মোটামুটি ভালো ডিস্টেন্সে, লাইক 60 to 70 miles away from the home তারা যায় ওখানে বেড়াতে। বাসার মধ্যে ও একলাই থাকে। ওর বাসার পেছনে একটা লেক আছে এবং লেকের পাশে বেশ বড় একটা লন, হ্যাঁ, বেশ বড় একটা লন। তো আমি জাস্ট বাসার বর্ণনা দিয়ে রাখছি এই কারণে যে বুঝতে সুবিধা হবে মানুষের। তো লেকের পাশে লন এবং লনের পর থেকে তার বাসাটা, এবং লন থেকে তাদের বাসার হচ্ছে ডুপ্লেক্স, নিচ দিয়েও ঢোকা যায়, আবার ওপরেও সিঁড়ি আছে ওঠার, পেছন দিয়েও। আচ্ছা। তো লিভিং রুমে বসে আছে, টিভি দেখছে তখন সে। তো এই সময় তার দরজার মধ্যে নক হয়, টকটক করে। তার অ্যাপার্টমেন্টের, মানে অ্যাপার্টমেন্ট না, ওই বাসার দরজায় নক হয়। সো দরজা নক হওয়ার পর ও লাইনে যে দরজা খুলে দেখে যে ওর একটা ফ্রেন্ড আছে, স্টেইসি নাম, সে দাঁড়িয়ে আছে ওখানে। তো স্টেসিকে দেখে একটু অবাক হয়, যে বলে, স্টেসি তুমি তো বেশ দূরে থাকতো আমার এখান থেকে, ইউ লিভ কোয়াইট ফার ফ্রম হিয়ার, প্রায় ওর থেকে প্রায় 30-35 মাইল অ্যাওয়ে, এবং দেখাও হয় না স্টেসির সাথে তার প্রায় মানে বেশ সপ্তাহ 2-3 আগে একবার দেখা হয়েছে এরকম। তো বলে যে কি ব্যাপার। তো সে তেমন কিছু বলে না, বলে যে আই জাস্ট কেম টু সি ইউ। বলো ওকে। তো বসে যায়, বলে যে বাসায়, ও নিজেই বলতেছে যে দেখে স্টেসি কথা কম বলছে, বলে যে আমার বাসায় কেউ নাই, সো এভরিবডি ওয়েন্ট আউট, তো তুমি বসো, আমরা গল্প করি। তো বলতেছে যে ডু ইউ ওয়ান্ট সামথিং। তো জিজ্ঞেস করে স্টেসি কিছু খাবে কিনা। স্টেসি অ্যাকচুয়ালি মানে কিছু বলে না, কিছু খাবে না, কিছু বলে না, বাট ও স্টিল সে চলে যায় তার কিচেনে কিছু নিয়ে আসতে। আচ্ছা। তো ও যখন কিচেন থেকে আপনার ওই ইয়োগার্ট এন্ড স্টাফ মানে নিয়ে আসে, আসার পর এসে দেখে যে ওর লিভিং রুমের যে ইটা থাকে, মানে ট্যারেসের যে জানলাটা, মানে একটা শাটার ডোর ছিল, ওটা খোলা এবং বাতাস আসছে বেশ, এবং ইট ওয়াজ লাইক মানে এরকমই, মানে আর কি একটু শীত আসার আগে সিজনটা। তো জর্জিয়ার ওয়েদার কিন্তু অনেক জায়গায় ঠান্ডা পড়ে, অনেক জায়গায় আপনার বেশ একটু আমাদের মতো, হ্যাঁ। তো ওরকম বাতাস আসছে। তো ও যখন এরকম দেখে, ও মানে বলে কি ব্যাপার, এটা করলো, কোথায় গেল, জাস্ট একটু কিউরিয়াস হয়ে হেঁটে যায়। তো যে টেরেসের বারান্দায় দাঁড়ায়, মানে রেলিং এর বারান্দা আছে, ওখান থেকে দাঁড়ায় দেখে যে দূরে, মানে ওর যে লনটা বেশ বড়। আচ্ছা। দূরে পানির পাশে কেউ বসে আছে, আর কেউ নাই, মানে অবয়ব থেকে বোঝা যাচ্ছে একটা মানুষ বসে আছে। তো মনে করে যে স্টেসি মনে এখান থেকে বের হয়ে যায়, ওখানে পানির পাশে বসছে। তো শি গেটস কাইন্ড অফ ওয়ারিড যে ওই পানির পাশে এলিগেটর থাকতে পারে, এটা থাকতে পারে, এরকম রাতের বেলা মানে 9টা-10টা বাজে এরকম সময় তো ওখানে বসার কিছু নাই। সো ও হেঁটে যায় ওখান থেকে ডাকে। ও যখন লনের উপর দিয়ে যাচ্ছে তখনই ডাকতেছে স্টেসি। তো ওখান থেকে কোনো উত্তর দিচ্ছে না সে। সো ও হেঁটে হেঁটে যখন ওর কাছে যায়, কাছে যে দেখে পিছন ফিরে বসে আছে ওই স্টেসি বসে আছে। ও বুঝতে পারে যে শার্টটা দেখে, টি শার্টটা দেখে যে ও বসে আছে। সো একদম কাছে যে ওটাকে হেই স্টেসি বলে ডাকে। ডাকার পর শোনে না, তখন ও গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়ার পর দেখে যে স্টেসি মুখ ফিরে তাকায় ওর দিকে। তো যখন তাকায় তখন পর দেখে একদম শূন্য ডেবে একটা দৃষ্টি। আচ্ছা। ইটস লাইক মানে শূন্য দৃষ্টি, মানে কোনো ভাবলেশীন একটা চোখ। এবং মেয়েটা তখন স্টেসি মুখটা হাঁ করে, হা করার পর ও দেখে অবাক হয়ে যায় যে ওর মুখের ভেতরটা পুরো কালো। ইটস লাইক কেউ যদি একটা কালো পিং পং বল সোয়েল মানে মুখে নিয়ে নেয়, ওটা মুখের মধ্যে বের করলে যেরকম, এরকম একটা গোল কালো একটা চাকার মতো মুখের ভেতরে। এবং ওটা আরো বড় হচ্ছে, ওটা বেশ বড় হতে হতে ও তখন ভয়ের মানে লাফ দিয়ে একটু পিছিয়ে আসে। দেখে এই সময় ওই যে স্টেসি মেয়েটা পানির মধ্যে থাপ করে আপনার পড়ে যায়, মানে এক উপর হয়ে হঠাৎ করে পড়ে যায়। এবং ও এটা থেকে ফ্রিকড আউট হয়ে চিৎকার করে ওঠে, চিৎকার করে বাসা দৌড় দিয়ে আসে। বাসা দৌড় দিয়ে এসে ও 911 কল দেয়, এবং একই টাইমে সে ওই ইসের বাসাও কল দেয়। এবার 911 কল দিয়ে বলে যে আমার এখানে আমার ফ্রেন্ড পানিতে পড়ে গেছে, এবং সে স্টেসির বাসায় কল দেয় নাম্বারে।
তো ওইখানে বাসায় যে ফোন ধরছে না এর মধ্যে ওখানে পুলিশ আসে, প্যারামেডিক্স আসে, বলে হোয়াট হ্যাপেন, বলে যে আমার বান্ধবী এরকম পানিতে পড়ে গেছে। তো বান্ধবীর নাম কি? অমুক। তো পুলিশ তো আসলে কথাও শুনে এবং কাইন্ড অফ সাসপিশিয়াসও হয়, তারা জিনিসটাতে কেন ফ্রেন্ড পড়ে গেল, অনেক কিছু আছে। তো ফার্স্ট ওরা তাড়াতাড়ি সাথে সাথে আপনার পুলিশের একটা টিম যে ওখানে চলে যায়, রেস্কিউ টিম তাড়াতাড়ি পানির কাছে যায়, যে দেখে কোথায় পড়ছে, এখানে পড়ছে, অনেক কিছু বলে। সো ওখানে মোটামুটি রাসেল ভাই একটা সিন ক্রিয়েট টাইপের হয়ে যায় কিছুক্ষণের জন্য। পুলিশ লাইট টাইট মেরে, সার্চ লাইট টাইট মেরে রাতের বেলায় করে ফেলে এবং পানিতে সার্চ করে, অ্যান্ড ওখানে কোনো বডি পাওয়া যায় না। ঠিক আছে, তো পুলিশ বলে যে তোমাকে আমার ইন্টারোগেশনের জন্য নিতে হবে পুলিশ স্টেশনে, তোমার বাসায় কেউ নাই। স্টিল তার মানুষজন আসে এবং ওই স্টেসির বাসায় ফোন করার চেষ্টা করা হয়। তো কিছুক্ষণ কয়েকবার পুলিশ ফোন করার পর একটা সময় তাদের বাসাতে ফোনটা ধরে, স্টেসিদের বাসায় ফোন ধরে এবং স্টেসির মা বলে যে হোয়াট হ্যাপেন, কি ব্যাপার, কেন ফোন করা হয়েছে? বলতেছে যে এরকম তোমার মেয়ে পানিতে পড়ে গেছে। বলে আমার মেয়ে মারা গেছে 3 দিন হয়েছে, it's been 3 days she has been died. এবং এই how could she and how could she fall in the water? Is this a joke? এটা তো একটা জোক হতে পারে না। তো পুলিশ তো পুরাই জিনিসটা নিয়ে মানে একটু ভ্যাবা চাকা খেয়ে যায়। ওকেও চরম ভয়ে বলে যে তুমি কি সাইকোপ্যাথ, তোমার সমস্যা আছে, বলে যে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ইউ শুডন্ট বি স্টেইং এট হোম, এরকম অনেক কিছু বলে গেছে। তো মেন্টালি কিছুদিন আপসেট থাকে, কয়েকদিন বাসায় এরকম থাকে। তো যেটা হয়, ও স্কুলে যায়। তারপরে স্কুলে যাওয়ার পর একদিন ঠিক ক্লাস শেষ হওয়ার আগে, এই কিছুদিন পরেই আর কি, কয়েকদিন পরে, তো ক্লাস যখন শেষ হয় এবং স্কুল আওয়ার শেষ, লাস্ট ক্লাস ছিল, তো এই সময় সে আপনার হেঁটে হেঁটে বাথরুমে যায় আর কি, বাথরুমে যায়। বেশ বড় হলওয়েওয়ালা বাথরুম, তার পাশে লকার্স গুলো আছে এবং বাথরুমে যায় সে আপনার বাথরুমে বসে থাকে এই সময় আর কি। এই সময়টা সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে পুরো কোয়াইট হয়ে গেছে চারিপাশ, মানে কোনো শব্দ নাই এবং আপনার পুরো হলওয়েটা দিয়ে একটা শব্দ আসছে, থপ 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 করে একটা শব্দ। ইটস লাইক ভারী কোনো লাইক রাবার প্যাড অথবা মাংসের প্যাড যদি পানিতে ভিজায় ফেলানো হয়, থপ 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 করে আসতেছে এবং ওর গায়ের লোম দাঁড়ায় যেতে থাকে। এবং একটা সময় দেখে যে ঠিক পায়ের শব্দটা ও যে চেম্বারটার মধ্যে আছে তার থেকে ধরেন 2 থেকে 3 ফিট দূরে থপ থপ শব্দটা থামছে এবং থামার পরে ওর নাম ধরে ডাক দেয়, এলাইনা। এবং একটা মেয়ে কণ্ঠের ডাক, ভারী টাইপের মেয়ে কণ্ঠের ডাক, এবং সে বুঝতে পারে কণ্ঠটা স্টেসি। এবং ও সেখানে তার গায়ের লোম মানে দাঁড়ায় যায়, সে গুজবাম্প হয়, লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ওর আগের চোখে ফ্রিকড আউট হয়ে এবং মানে প্যানিক হয়ে চিৎকার করে গো ওয়ে। তো যখন চিৎকার করে তখন সে দেখে যে একটা শব্দ হয়, মানে ঠাস ঠাস করে গ্লাস যেগুলো আছে প্রত্যেকটা মনে হলো যে কেউ যদি কোনো ঢিলটাকে ছেঁচড়ায় মেরে ভাঙে, এইভাবে প্রত্যেকটা গ্লাস ভেঙে যায় এবং শেষের যে ক্যাবিনেটটা ওটা বোধহয় ত্রিম করে শব্দ হয়। আচ্ছা, এবং সব পুরা কোনো শব্দ নাই। যাই হোক, সে ফাইনাল ওখান থেকে বেরোতে পারে এবং বেরোতে পেরে সে যে দেখে যে গ্লাস আসলে সব ভেঙে পড়ে আছে। ইটস নট পসিবল যে একটানে এতগুলো গ্লাসকে কেউ ভেঙে দিয়ে যাবে, ইটস নট পসিবল। এবং ওই যে আপনার স্টিলের যে কাভার, সেই কাভারটাও মানে মনে হচ্ছে যে কেউ জোরে কিছু মেরে ওটাকে বাড়িয়ে ফেলেছে, ওটাকে আমার না আপনার অনেকটা যে আপনার ট্যাপ হয়ে গেছে, টেন্ট হয়ে গেছে। তো এবং ও তারপর হেঁটে বেরোতে যায়, যে দেখে যে মেন দরজা আটকে আছে এবং দ্যাট হ্যাজ বিন লকড ফ্রম দ্য আউটসাইড। তখন সে ওখান থেকে কি করবে, আবার ক্রিটিক্যাল হচ্ছে, শি হ্যাজ টু কল দ্য কাপস। হ্যাঁ, লাকিলি ওই সময় অলরেডি মানে মোবাইল ফোন তো আবিষ্কার হয়ে গেছে। পুলিশ আসে, পুলিশ এসে তাকে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথাই বলে আবার। এবং তারপরে সে বাসায় প্রায় পুলিশ অলরেডি মানে অলওয়েজ দে থট যে মানে শি হ্যাড সাম মেন্টাল প্রবলেম, কারণ পুলিশের বইতে কিন্তু প্যারানরমাল বলে কোনো কথা নাই। আই নো, দ্যাটস ওয়াই পুলিশের বইটা নাই, আই থিঙ্ক আমাদের দেশও নাই। বাট বাইরের আপনারা যে এই ইনভেস্টিগেটিভ ওরা জিনিসটা যেটা নাকি একটু সুপার ন্যাচারাল পায়, সেটা কিন্তু স্টিল ইনভেস্টিগেট করে। এই কারণেই কিন্তু আপনার ওই যে একটা আমরা টিভি সিরিজ দেখতাম এক্স ফাইল, যেটা ছিল পুলিশ এবং ডক্টরের কাছে এই যে এই প্যারানরমাল ব্যাপার, এগুলো হচ্ছে আপনার আসলে সাইকোলজিক্যাল, বাট তাদের একটা কিন্তু সিক্রেট উইং আছে বাইরে, যেটা ওরা কারো কাছে ফ্ল্যাশ করে না, বাট দে ডু ইনভেস্টিগেট। আমাদের পুলিশ ভাই যারা শুনছেন, প্লিজ এরকম কিছু আমাদের শেয়ার করে, সিক্রেট উইং অবশ্যই আছে এবং তারা, এবং এটা শুধু নিচের লেভেল না, একদম টপ লেভেল পর্যন্ত একটা সিক্রেট
একটা উইং আছে যেটা নাকি যারা এইসব নিয়ে ইনভেস্টিগেট করে, কাজ দে অ্যাকচুয়ালি অ্যাডমিটস দ্য সামথিং ডিফারেন্ট দেন হিউম্যান বিং এক্সিস্টস। সো এনিওয়ে, এলাইনার ব্যাপারটা একদমই মানে নর্মাল জিনিস, যেহেতু তারা একদম তারা এটাকে নিয়ে খুব মাথা কামায় নেই, তাকে সাইকোলজিক্যাল পেশেন্টই মনে করছে এবং তাকে বাসায় পাঠায় দেওয়া হয়। এবং সে এলাইনা খুব সমস্যায় পড়ে এবং রাতের বেলা যে সমস্যাগুলো হতো, সে দেখতো যে তার যে রেস্টরুম আছে সেই রেস্টরুমে প্রায় কেউ গুনগুন করে গান গাচ্ছে এবং মানে তার ফ্ল্যাশ করে দিচ্ছে, ফ্ল্যাশের শব্দ হচ্ছে এবং তাকে ডাকতেছে রেস্টরুমের ভেতর থেকে। রাতের বেলা ধরেন শুয়ে আছে, হঠাৎ করে সে শুনতেছে ওখান থেকে ডাকতেছে এলাইনা, এবং এমন করে ডাকতেছে মানে ইটস লাইক ফ্রেন্ডলি কল, কিন্তু ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ, ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ রাসেল ভাই, খুব ঠান্ডা গলায়। এবং এটা সে চেঞ্জ করার জন্য সে মনে করছিল এটা তার বাসা। শি ওয়েন্ট টু হার আন্টস হাউস অন্য জায়গায়, এবং সে ফ্লোরিডাতেও মুভ করছিল। বাট হাউ ডিড শি গেট রিড আউট অফ ইট? হ্যাঁ, এটাই বলছি। এন্ড দেন হোয়াট হ্যাপেন যে এরকম করতে করতে তাকে তার বাবা মা একসময় চিন্তা করে যে তার বাবা মা তাকে বুঝে যে শি নোজ লটস অফ রেশনাল এক্সপ্লেনেশন, তার অনেক রেশনাল এক্সপ্লেনেশন আছে সবকিছু সম্পর্কে। বাবা মা বুঝে যে তার মেয়ে আসলে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না, এবং সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার পর সাইকিয়াট্রিস্ট বলে ভালো হচ্ছে না কোনোভাবে। সাইকিয়াট্রিস্ট বলে যে আই ডোন্ট থিঙ্ক এনিথিং রং উইথ হার। This is the main মানে কমন সিনারিও, ইউ নো, যে যখনই কোনো মানে ধরনের এই ধরনের কোনো মেডিকেশন বা কোনো ধরনের অ্যাডভাইস নিতে যাওয়া হয়, মানে মোস্ট অফ দ্য কেসেস যা হয় আর কি, আমি তাই বলছি, মানুষের কাছে শুনে বলছি, প্রথমে বলা হয় যে সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম পরে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পরে বলে যে না, এভরিথিং ইজ নর্মাল। সো হোয়াটস দ্য প্রবলেম? মানে প্রবলেমটা তো অবশ্যই অবশ্যই প্যারানর্মাল, কারণ পৃথিবীতে তো আমাদের এত সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু থিস্ট, এইথিস্ট কিন্তু আসলে কম, এবং প্রত্যেকটা থিস্ট যে যারা আছে, কেউ আছে মনোথিস্ট, কেউ সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস বিশ্বাস করে, গড এন্ড ইভিল, এক্সিস্টেন্স অফ ইভিল কিন্তু সবাই বিশ্বাস করে। এবং যে মানুষটা একদম নাস্তিক, সেও কিন্তু অন্ধকার ঘরে যে ভয় পায়। হ্যাঁ, আপনি আজকে যে আমরা যে হোটেলের নিচে যে এটা দেখলাম, আমাদের যে একটা ডেমনস্ট্রেশন ছিল, একটা হরর শো ছিল, আই এম শিওর যে কোনো মানে নাস্তিক মানুষের সেখানে ঢোকা দিলেও সে ভয় পাবে। Things like that, এবং হয় situations are created like that. So what are you scared of? কি দেখে ভয় পাচ্ছেন আপনি, ঠিক না? ভয় পাচ্ছে কিছু একটা জিনিস আছে, সেটাই। হ্যাঁ, সো এখানেই কোয়েশ্চেনটা। তো যেটা ব্যাপার হয় যে এলাইনাকে সাইকিয়াট্রিস্ট কিন্তু বলছিল যে she is quite normal, you know, I don't see anything wrong with her, she sees things, but it's not that she is making up. I don't believe it. So এই জিনিসটাতে অনেক বেশি তার বাবা মা অনেক স্ট্রেংথ পায় যে সাইকোলজিস্টরা তাকে বলছে যে তার সাইকিয়াট্রিস্টরা বলছে যে তার বাচ্চা ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন, ফাইনালি দে টুক হার টু ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডে নিয়ে যায়, ইংল্যান্ডে চার্চের একটা বিষয়ের মাধ্যমে তাকে প্রিস্টের কাছে ওখানে নিয়ে যে তার একটা এক্সোরসিজম করতে চায় তারা। তো চার্চের যে প্রিস্ট তাকে দেখে কিছুক্ষণ পরে তাকে ওখানকারই একটা মুসলিম সেন্টার আছে সেখানে পাঠায়। বলে যে ওখানে উনি চিনে, কারণ এক্সোরসিজমটা নাকি ওখানে লিগাল না করা। তো বলে আপনি ওনার কাছে যান এন্ড হি উইল হেল্প ইউ উইথ দ্য সলিউশন। এবং ফাইনালি ওই যে যিনি যার কাছে যান, যে এক্সপার্টের কাছে যান, তিনি বলে যে এটা হচ্ছে একটা জিন্নাত, জিন বা ডিমন যাই বলেন। অ্যাকচুয়ালি সে ঘন্টাও বলে দেয় কখন থেকে তাকে এটা অ্যাট্রাক্ট করে। সে যখন নদীর পাড়ে গিয়েছিল, দ্যাটস ওয়েন দ্য প্রবলেম স্টার্টেড। খুব বাজে কোনো জিন যেগুলো আর কি পানির কাছে থাকে সেরকম তাকে ধরেছিল, এবং সেটা ইমিটেট করা শুরু করে তার ফ্রেন্ডকে। হ্যাঁ, মানে সামথিং টু ডু, এগুলো অনেক ব্যাপার যে উই নো দ্যাট জিনস লিভ ফর thousands and they know a lot of things, they know the stories, they know, you know, who's around with you. আমরা মানে এত সময় পর্যন্ত বাঁচতে আমাদের কি মানে যদি আমরা বাঁচতাম আমাদের কি ধরনের এক্সপেরিয়েন্স হতো আসলে, কতগুলো আমরা তখন সবই জানতাম, কতগুলো জামানা দেখতাম আমরা। আমাদের যারা মুরব্বী আছে, যারা বড় আছে, তারা বলে না আমরা কত জেনারেশন, হ্যাঁ আমরা কত জেনারেশন আছে, ছোটকালে আমরা চারানা দিয়ে এটা খাইছি, 1 পয়সা দিয়ে এটা পাইছি। সো থিংস লাইক দ্যাট, মানে দে হ্যাভ সিন লট অফ, এবং তারা স্টোরিও জানে, আরেকজনের কাহিনীও জানে। সো উনি বলেন যে ওর সাথে এরকম একটা জিন আসছে, এরকম কাহিনী। সো উনি তাকে কিছু রেমেডি দেন, এবং ওই রেমেডি ফলো করার পর এলাইনা এখন কিছুটা ভালো অবস্থায় আছে। এন্ড স্টিল তাকে বলা হয়েছে যে ইউনো অনেক জায়গায় না যেতে, অনেক কিছু না করতে, বিকজ তার সাথে যে এন্টিটিটা আসছে সেটা পাওয়ারফুল একটা এন্টিটি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা
খেলা দেখতে গিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল। উনি ওখান থেকে শোনেন যে ওখান থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, এবং প্রায় 50-60 বছর ধরে একই রকম। উনি যখন এই মিথটা শোনেন তখন উনি ওখানে মানে সরেজমিনে সেটা দেখতে যান যে আসলে ঘটনাটি সত্য কিনা। তো ওখানে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনেন সেটা হচ্ছে যে এরকম 50-60 বছর আগে একজন বৃদ্ধা মহিলা আসছিলেন একটা বাড়িতে, আশ্রয় প্রার্থনা করেন এক রাতের জন্য। তো ওনারা সেটা আশ্রয় দেন আর কি। তো সকালে ওই বৃদ্ধা মহিলা কাউকে কিছু না বলেই চলে যান। কিন্তু সকালবেলা ওই বাড়ির লোকজন আর একটা জিনিস লক্ষ্য করেন যে ওনাদের যে ছোট বাচ্চা মেয়েটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই ধারণা করেন যে ওই বৃদ্ধ মহিলা মনে হয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তখন সবাই চারদিকে খোঁজাখুঁজি করেন, বৃদ্ধ মহিলাটাকে পাওয়া যায় খোঁজাখুঁজি করে। তখন ওই বাচ্চাটার বিষয়ে জানতে চাওয়া হলে সে বলে যে সে এই বিষয়ে কিছু জানে না। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে তারপর টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে ওই টর্চারের কারণে বৃদ্ধ মহিলা মারা যান, কিন্তু এই বাচ্চাকে কিন্তু তার পরের বার পাওয়া গেছে। তখন লোকজন ভুল বুঝতে পারেন আসলে বৃদ্ধ মহিলা বাচ্চা লোক কোনো কারণে হয়তো বা ভোরবেলা উঠে বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, ছোট বাচ্চার 5-6 বছর বয়স আর কি। তো যাই হোক, এরপর থেকে যে সমস্যাটা হয় ওই যে ওই গ্রামে কোনো শিশু মানে কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে তারা বাঁচে না, মারা যায়। এখন কথা হলো রাসেল ভাই যে এখন তো প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে, কে তাদেরকে মেরে ফেলে, বয়স 3-4 দিন হওয়ার পরে কারা মেরে ফেলছে, কিভাবে মারা যাচ্ছে, এটা রহস্য উদ্ঘাটনের জন্য মানে কয়েকটা বাড়িতে সিসিটিভি বসানো হয়েছিল, যে একটু সিসিটিভি বসিয়ে আমরা দেখি আসলে কিভাবে মারা যাচ্ছে। তখন সিসিটিভিতে যে ফুটেজটা ধরা পড়েছিল সেটা খুবই মানে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে দেখা গেছিল যে মধ্যরাত্রে ওই সন্তানের পাশে যে মা ঘুমিয়ে আছে, সে মা নিজেই তার সন্তানকে হত্যা করছে গলা টিপে। তো এই দৃশ্য তারা দেখার পরে বুঝলো যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, কারণ সেই মাকে যখন পরের দিন জিজ্ঞেস করা হয় তখন ওই মা বলে যে আমি এই বিষয়ে কিছুই বলতে পারি না, কিভাবে আমি হত্যা করলাম। তারপর থেকে মানে এমনিতেও এখন ওই গ্রামে যে বিবাহশাদী সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেটা বাইরের গ্রাম থেকে তারা আত্মীয়তা করেন, কিন্তু ওই গ্রামের মানে গত 50-60 বছর ধরে ওখানে কোনো মানে কন্যা সন্তান নাই। নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি মানে যে জায়গাটি ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়ীতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন গোপন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন হঠাৎ করে উনার পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পার কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে। হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসেছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে
ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথাটা এই ধরনের কিছু তৈরি করে লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কি, দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন? তখন ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল লেগেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন, সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে, মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেননি, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন, মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। তখন যখন পেলেন না, তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন, তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটে।
এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেরালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই খুলে দেখলেন ওই যে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে পাটি মোড়া, হ্যাঁ পাটি মোড়ানো লাশ। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরাও জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু খবর টবর করো হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো একটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটে। আপনি রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা, এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা, তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা, তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় যারা মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন।
ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা, তা আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকে লিসেনার্স সবাইকে। আসলে রাসেল ভাই যে ঘটনা নিয়েছি সেটা কি ভূতের ঘটনা বলবো না ভয়ের ঘটনা বলবো নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসছি আসলে আজকে রাসেল ভাই আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে রাসেল ভাই, থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। প্লিজ ভাই আপনারা সবাই আসেন এখানে, ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে হবে না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই, ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 বড় ভাই এবং বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল। এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তের কথা বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয়েছে যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারেন। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, তার থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তার উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটা সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতেন। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবা ভাই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যা অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই তাদেরকে ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। ঘুম ভাঙার পরে তিনি এই যেই রাস্তাটা তিনি করেছিলেন সেটাও পানির নিচে চলে যায়। তো পানি বাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তারা করতেন উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো। ঘড়ি খুলতো না, বলতে সবাই কেসিও ঘড়ি করে থাকতো। তবে এই যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম।